নমস্কার। খবরের প্রথমেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়ে ফোন এসেছিল বিস্ফোরক দাবি ফিরহাদ হাকিমের। টার্গেট 1 কোটি, সময় বাড়িয়েও অর্ধেক পূরণে ব্যর্থ বিজেপি, মুখ ঘুরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। সাসপেন্ডের পর কাটেনি 24 ঘন্টা, এবার খুনের চেষ্টার অভিযোগ দায়ের আরাবুলের বিরুদ্ধে। রাজ্য পুলিশে বড় বদল, এসপি বদল বীরভূমে, পূর্ব বর্ধমানে। 18 জানুয়ারি দক্ষিণ কলকাতায় জল বন্ধ, জেনে নিন কখন চালু হবে পরিষেবা। 7 সকালে শহরে ফের দুর্ঘটনা, যুব ভারতীয়র সামনে উল্টে গেল গাড়ি, আটক মদ্যপ চালক। এবার ভারত বাংলাদেশ সীমান্তে চলল গুলি, উত্তপ্ত মালদহের খুঁটা দহ। থাকার ঘর রয়েছে, তারপরেও কেন সীমান্তে ঘর ভাড়া নিচ্ছে বিএসএফ? প্রশ্ন তুলে মমতার কাছে জমা পড়ল চিঠি। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। ফোন করে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে, এমনই বিস্ফোরক দাবি করলেন কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতায় পুরসভা সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় কথা বলেন তিনি। ফিরহাদের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অন্যান্য দিনের মতো শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে খোশ মেজাজে ছিলেন ফিরহাদ হাকিম। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। তখনই বিজেপির সদস্যতা অভিযান নিয়ে ফিরহাদকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ফিরহাদ বলেন, একটা ফোন এসেছিল আমার কাছে, বলল বিজেপির সদস্য হবেন, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি বললাম আমি বিজেপির বিরুদ্ধের লোক, বলে ফোনটা ছেড়ে দিলাম। ফিরহাদের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের আদি নব্য দণ্ডে লাগাতার কোণঠাসা হয়ে পড়ছেন ফিরহাদ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত বৃত্তের অন্যতম সদস্যকে সম্প্রতি নানা হামলা সামলাতে হচ্ছে দলের ভিতর থেকেই। তারই মধ্যে ফিরহাদের প্রকাশ্য স্বীকারোক্তিতে প্রশ্ন উঠছে, তবে কি তার কাছে বিজেপিতে যোগদানের রাস্তা খোলা রয়েছে বলে দলের একাংশকে বার্তা দিতে চাইলেন ফিরহাদ? বিজেপির অবশ্য দাবি, বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। বিজেপির সদস্যতা কর্মসূচিতে সবাইকে ফোন করা হচ্ছে, তার মধ্যে ফিরহাদও রয়েছে। বিজেপির কোনো নেতা তাকে ফোন করেননি, ফোন করেছেন দলের সদস্যতা কর্মসূচির দায়িত্বে থাকা কোনো স্বেচ্ছাসেবক। এমন ফোন অনেকেই পেয়েছেন। টার্গেট 1 কোটি, সময় বাড়িয়েও অর্ধেক পূরণে ব্যর্থ বিজেপি। সদস্য সংগ্রহে 50 লক্ষ পেরোতে পারল না বঙ্গ বিজেপি। 1 কোটির টার্গেট অর্ধেকের আগেই আটকে গেল বঙ্গ বিজেপি। সূত্র, সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে গিয়ে বঙ্গ বিজেপি নাস্তানুবাদ। 1 মাসে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের। কেন্দ্রীয় এজেন্সির নিষ্ক্রিয়তা থেকে আবাসে টাকা আটক, বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। দলের সক্রিয় নেতাদেরই কাজে না লাগানোর অভিযোগ। এভাবে হবে না, আরো সিরিয়াস হতে হবে প্রাক্তন সহসভাপতি। নতুন যখন রাজ্য সভাপতি হবেন, তাহলে এত দেরি কেন? তথাগত সবটাই দলের সাংগঠনিক বিষয়, এত ভাবার প্রয়োজন নেই, বলেছেন শ্রমিক। ৭৯,০০০ বুথে বিজেপির সক্রিয় সদস্য ৪৪,০০০-এই আটকে গেল। রাজ্যের সব বুথে একজন করেও সক্রিয় সদস্য তৈরি করতে ব্যর্থ। ২৭শে অক্টোবর 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের। ৩০শে নভেম্বর কর্মসূচি শেষ হলেও প্রথমে ৩১শে ডিসেম্বর, পরে 10ই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি। সদস্য সংগ্রহ অভিযানে বাংলায় 1 কোটির লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। শনিবার সুকান্ত মজুমদার জানালেন, এখনো অবধি 40 লক্ষ সদস্য সংগ্রহ হয়ে গেছে। 10ই জানুয়ারির মধ্যে 50 লক্ষ পেরিয়ে যাবে, অর্থাৎ মেরে কেটে মূল টার্গেটের হাফ ক্রস করতে পারে রাজ্য বিজেপি। সদস্য সংগ্রহ অভিযান নিয়ে বঙ্গ বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, 40 লাখ পার করে দিয়েছি, আশা করি 10ই জানুয়ারির মধ্যে 50 লাখ হয়ে যাবে। সদস্য সংগ্রহ অভিযানের শুরুর দিকে কেন্দ্রীয় নেতৃত্বের অসন্তোষের মুখে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপিকে, কিন্তু শেষ অবধি স্কোর বোর্ড দেখে কিছুটা হলেও সন্তুষ্ট তারা। বাংলায় 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অমিত শাহ। কিছুদিন আগেই জেল থেকে বেরিয়ে নিজের এলাকায় ফিরেছেন আরাবুল ইসলাম। তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া নেতাকে বারবার নানা বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে এলাকায়, আর এবার পরপর ধাক্কা, একসময় দাপুটে নেতা আরাবুলের। শুক্রবারই তৃণমূল সাসপেন্ড করেছে আরাবুলকে, আর এবার তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের। অভিযোগ জানালেন তৃণমূলেরই এক নেতা। আরাবুল ইসলাম ও তার ছেলে হাকিমুল ইসলামের বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা তথা ভাঙড় 1 নম্বরের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহছান মোল্লা। বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বরের বিটি অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গিয়েছিলেন নেতা। অভিযোগকারী আহছানের দাবি, সেখানে গেলে আরাবুল হাকিমুলের মদতে তার উপর হামলা চালানো হয়েছে। আরাবুল ও হাকিমুল সহ মোট 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করাও হয়েছে।
প্রথমে সাসপেন্ড, পরে নতুন এফআইআর। আরাবুলের বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র করা হচ্ছে, এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার দাবি, যা হয়েছে তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে। বীরভূম ও পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার বদল হলো। রাজ্য পুলিশের ডিজির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, পূর্ব বর্ধমান ও বীরভূমের এসপি বদল করা হচ্ছে। পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার হচ্ছেন সায়ক দে, বীরভূমের নতুন পুলিশ সুপার হচ্ছেন আমনদীপ। এতদিন বীরভূমের এসপি ছিলেন আইপিএস রাজনারায়ণ মুখোপাধ্যায়, তিনি যাচ্ছেন রাজ্য ট্রাফিক পুলিশে। প্রসঙ্গত, রাজনারায়ণ মুখোপাধ্যায় তিনি ছিলেন এসপি বীরভূম পদে, তিনি যাচ্ছেন এসপি ট্রাফিক রাজ্য পুলিশে। সায়ক দাস আইপিএস ছিলেন সিআইডির এসএস পদে, তিনি এবার হচ্ছে পূর্ব বর্ধমানের এসপি। অন্যদিকে আইপিএস আমনদীপ ছিলেন পূর্ব বর্ধমানের এসপি পদে, তিনি যাচ্ছেন বীরভূমের এসপি পদে। তবে এটাকে রুটিন বদলে বলেই দাবি করা হচ্ছে। এদিকে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের এই দুটি জেলা, তবে সবার উপরে বীরভূম, সেখানে রাজনৈতিক সংঘর্ষ লেগেই থাকে। এই বীরভূমেই অতীতে হয়েছিল বগুটুয়ের মতো ঘটনা, সেই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। সেই সঙ্গেই এই বীরভূমের শাসক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকে। সেক্ষেত্রে বীরভূমের এসপি বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। টানা পলতার পর এবার গার্ডেন রিচে জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা। আগামী 18 তারিখ গার্ডেন রিচ থেকে জল উৎপাদন ও সরবরাহ বন্ধ রাখা হবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, আগামী 18 জানুয়ারি সকাল 9টা থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে। পানীয় জল সরবরাহ ফের চালু হবে পরদিন সকাল 6টা থেকে। জল উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ওই দিন বিকেলে কালীঘাট, চেতলা, বেহালা, পর্ণশ্রী, কসবা সহ গোটা দক্ষিণ কলকাতা সহ সংযুক্ত এলাকার প্রায় সব ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। অর্থাৎ পিজি হাসপাতাল, পিটিএস এর পর থেকে গোটা দক্ষিণ কলকাতা সহ দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। চালু হবে পরদিন সকাল 6টা থেকে। পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, সরাসরি গঙ্গা থেকে জল তুলে পরিশ্রুত করে জলাধার থেকে সরবরাহ করা হবে। পলতার একটি বিশেষ সুবিধা আছে, উজানে থাকার জন্য গঙ্গার জলে পলি কম পড়ে, কিন্তু গার্ডেন রিচে সেই সুবিধা নেই। তাই অপরিশ্রুত জল বেশি সময় রাখা যায় না। পাইপলাইন, ক্যাপসুল, বুস্টার পাম্পিং স্টেশনে মেরামত দরকার। 40টি জায়গায় মেরামত করতে হবে। আধিকারিকদের অভিমত, গ্রীষ্মে যাতে দক্ষিণ কলকাতা সহ সংযুক্ত এলাকায় নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহ করা যায়, তার জন্যই 18 জানুয়ারি সকাল 9টার পর থেকে বিকেলে পানীয় জল সরবরাহ বন্ধ করা হবে। শহরে ফের দুর্ঘটনা। শনিবার 7 সকালে যুব ভারতী স্টেডিয়ামের 5 নম্বর গেটের সামনে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে একটি গাড়ি, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। চালক ও এক আরোহীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যায় বেলেঘাটা ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে উল্টোডাঙ্গার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি তীব্র গতিতে ছুটে আসছিল। যুব ভারতী স্টেডিয়ামের 5 নম্বর গেটের সামনের ল্যাম্পে ধাক্কা মারে সেটি। ধাক্কার জেরে দুমড়ে মুচড়ে যায় লোহার পোস্টটি। নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরেই উল্টে যায় গাড়িটি। গাড়িটির সামনের অংশ ভেঙে চুরে গিয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই। পুলিশের দাবি, চালক ও আরোহী দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। তারপরে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে চলল গুলি। মালদহের হবিপুর ব্লকের খুঁটাদহ সীমান্তের ঘটনা। অভিযোগ, এবার সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালালো গরু পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশের দুষ্কৃতীরা। পাচার রুখতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তৎপর হতেই ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা বিএসএফকে আক্রমণ করে। এ নিয়ে শুক্রবার সকালে নতুন করে উত্তেজনা তৈরি হয় মালদহের খুঁটাদহ সীমান্তে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। পাচারকারীদের হামলা ঠেকাতে বাধ্য হয়ে গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কুয়াশার মধ্যে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। ওই জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। গরু পাচারের ঘটনাটি নজরে আসে টহলরত জওয়ানদের। অভিযোগ, বিএসএফ এর বাধা উপেক্ষা করেই একদল পাচারকারী আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে গরু পাচারের চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে। সেই সময় বাধ্য হয়ে কর্তব্যরত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী গুলি ছোড়ে, তাতেই পালিয়ে যায় পাচারকারীরা। ঘটনাস্থল থেকে বিএসএফ 10টি হরিয়ানা প্রজাতির ষাঁড় উদ্ধার করে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারকারী দলটির মধ্যে 3 থেকে 4 জন ছিল। পাচারকারীরা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেখানে ছেড়ে যায় গরুগুলি। এমনকি ঘটনাস্থল থেকে বিএসএফ 3টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
বর্তমানে উদ্ধার হওয়া গরুগুলি বিএসএফ এর হেফাজতে রয়েছে। এ নিয়ে মালদহের হবিবপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে বিএসএফ কর্তৃপক্ষ। বাংলাদেশে অস্থিরতা তৈরির পর থেকে ভারত তথা বাংলার সীমান্তেও যে এর প্রভাব পড়েছে তা এখন সকলের জানা। অনুপ্রবেশ ইস্যুতে অত্যন্ত কড়া এ রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। তবে বিএসএফ এর ভূমিকা স্বস্তি দিতে পারছেন না বনগাঁ পুরসভার পৌর প্রধানকে। সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন উত্তর 24 পরগনার বনগাঁপুর পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। গোপাল বাবুর দাবি, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটে চলেছে, কিন্তু বিএসএফ এ বিষয়ে নিষ্ক্রিয়। বনগাঁ সীমান্ত লাগোয়া শহর, যার কারণে সেখানে বাড়ছে অপরাধমূলক কাজ। বাংলাদেশে দুষ্কৃতীরা বিএসএফ এর এই নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। পৌর প্রধানের এও বক্তব্য, সীমান্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা নেই, প্রায় 20 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই, পর্যাপ্ত পরিমাণ জওয়ান। মাত্র 4 ব্যাটালিয়ন জওয়ান সীমান্ত পাহারার কাজ করছেন। গোপালবাবু সংশ্লিষ্ট চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, মাল্টিপারপাস ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকরা বনগাঁ এসে বিভিন্ন হোটেলে থাকছে। তারা এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যে যাতায়াত করছে। দেশের সুরক্ষার কথা মাথায় রেখে এই সমস্ত বাংলাদেশের উপর কড়া নজরদারি প্রয়োজন। একই সঙ্গে তার আরও দাবি, বিএসএফ জওয়ানরা 45টি ঘর ভাড়া নিয়ে থাকছেন। জওয়ানদের নিজস্ব ঘর থাকা সত্ত্বেও কেন তারা ঘর ভাড়া নিয়ে থাকছেন তা স্পষ্ট নয়। দেশের সুরক্ষার কথা ভেবে রাজ্য এবং কেন্দ্রকে একসাথে কাজ করতে হবে এবং পুলিশকেও বর্ডার এলাকায় আরো বেশি সজাগ হতে হবে বলে মত গোপাল শেঠের। সধবা মহিলাকে বিধবা সাজিয়ে বিধবা ভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে, আর তার জেরে জেল খাটার উপক্রম হয়েছে প্রত্যন্ত এলাকার আরেক তৃণমূল কর্মীর স্ত্রীর। থানা পুলিশের ছোটাছুটি তো রয়েছেই, সঙ্গে জেল খাটার আতঙ্কে রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। ওদিকে বিজেপির দাবি, নিজেদের লোককে পাইয়ে দিতে তৃণমূল এতটাই মরিয়া যে জ্যান্ত লোককে মেরে ফেলতে দুবার ভাবছে না তারা। ঘটনা নদিয়ার শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের আরপাড়ার। বছর কয়েক আগে স্থানীয় তৃণমূল নেতা উত্তম দেবনাথ শেফালি দে নামে এক বধূকে দিয়ে কাগজপত্র সইসাবুত করিয়ে নিয়ে যাওয়ার পর মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসতে থাকে 1000 টাকা করে। শেফালি দেবী আবার এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত পরেশ দের স্ত্রী, কিন্তু কোন প্রকল্পের তা জানার চেষ্টা করেননি বলে জানিয়েছেন ওই বধূ। সম্প্রতি বিডিও অফিস থেকে তাকে ডেকে পাঠানো হয়, সেখানে তাকে জানানো হয় বিধবা ভাতা পাচ্ছেন তিনি। ওদিকে শেফালি দেবীর স্বামী পরেশবাবু দিব্যি বেঁচে বর্তে রয়েছেন। ওড়িশায় শ্রমিকের কাজ করেন তিনি। স্বামী বেঁচে থাকতেও কেন তিনি বিধবা ভাতার আবেদন করেছিলেন তা জানতে চান বিডিও। টাকা ফেরত না দিলে আইনি পদক্ষেপ করা হবে বলে জানান। কথা শুনে আকাশ ভেঙে পড়ে ওই বধূর, কারণ টাকা ফেরত দেওয়ার মতো আর্থিক অবস্থা নেই তাদের। এরপর বধূর বিরুদ্ধে শান্তিপুর থানায় সরকারি প্রকল্পের অপব্যবহারের অভিযোগ দায়ের করেছেন বিডিও। অভিযোগ জমা পড়ার পর থানায় ডেকে পাঠানো হয় বধূ ও তার শাশুড়িকে। সংবাদ মাধ্যমকে উত্তম দেবনাথের নাম বললেও থানায় সে কথা জানাননি তারা। বিডিও জানিয়েছেন, হয় ওকে টাকা ফেরত দিতে হবে, নইলে কে এই কাজ করেছে তার নাম বলতে হবে, নইলে আইনি পদক্ষেপ করা ছাড়া গতি নেই। এই ঘটনার পর পরেশ থেকে নিজেদের দলের কর্মী বলে মানতে অস্বীকার করেছেন তৃণমূল নেতারা। ওদিকে স্থানীয় বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলেন, নিজেদের লোককে পাইয়ে দিতে তৃণমূল জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করতেও দুবার ভাবে না। তৃণমূল কর্মীরা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগে থেকে টাকা নিয়ে নিচ্ছেন, তারপর মরিয়া হয়ে এক প্রকল্পের জায়গায় অন্য প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা করছেন। এটাই চলছে রাজ্য জুড়ে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধরা পড়েছেন এক প্রাক্তন পুলিশ কর্মী। এবার তদন্তকারীদের আতশ কাচের তলায় কলকাতা পুলিশের 4 কর্মী। পাসপোর্ট কাণ্ডে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই 4 জনের কাছ থেকে গোটা চক্রের আরও তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। লালবাজার সূত্রে খবর, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকদের নজরে কলকাতা পুলিশের 2 আধিকারিক, এক কনস্টেবল এবং এক হোমগার্ড। 2 আধিকারিকের একজন থানায় কর্মরত, অন্যজন সিকিউরিটি কন্ট্রোল অফিসে কর্মরত, আর পুলিশ কনস্টেবল সিকিউরিটি কন্ট্রোল অফিসে কর্মরত। জানা গিয়েছে এই 4 জনকে আপাতত বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের ভূমিকা খতিয়ে দেখছেন এসআইটি তদন্তকারীরা। তাদের ইঙ্গিত, এই 4 জনের কাছ থেকে গোটা চক্রের আরও নতুন সূত্র পাওয়া যেতে পারে। দিন 2 আগেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এক প্রাক্তন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আব্দুল হাই। কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর তিনি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের অফিসেও কাজ করেছেন। সব মিলিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এখনো 9 জনকে গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশ কর্মীদের জড়িত থাকা নিয়ে কয়েকদিন আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। তিনি বলেছিলেন, অর্থের প্রলোভনে পা দিচ্ছেন পুলিশ কর্মীরা, আর টাকা ছড়িয়ে মাকড়সার মতো জাল ছড়াচ্ছে জালিয়াতরা। খবর শেষ হলো।